আমরা যদি আবিধানিক অর্থে বলে থাকি বুদ্ধি বলতে কি বোঝানো হয়, তাহলে বলা হচ্ছে যে জ্ঞান অর্জন করার যে ক্ষমতা এবং সেটাকে প্রয়োগ করতে যে ক্ষমতার প্রয়োজন হচ্ছে, জ্ঞান অর্জন এবং প্রয়োগ, এইটার জন্য আমাদের যে ক্ষমতার প্রয়োজন হচ্ছে সেটাই আমরা বলছি বুদ্ধি। এখানে দেখো লেখা আছে দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। আমরা কি বলছি যে যখন কোনো জ্ঞান অর্জন করছি এবং সেটাকে এখন প্রয়োগ করছি, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই বলছি আমরা বুদ্ধি। এবার এই যে বুদ্ধি, সেই বুদ্ধির যে সংজ্ঞাগুলো রয়েছে আমাদের, সেই বুদ্ধির সংজ্ঞাগুলোকে একজন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী বলা হয়, যার নাম হচ্ছে কি ভার্নন, VERNON। ভার্নন তিনি বুদ্ধিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে জৈবিক বুদ্ধি, 2 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক, আর 3 নম্বর হচ্ছে কার্যকারী বুদ্ধি। এই যে 3 প্রকার বুদ্ধির কথা বলা হলো, এবার এই 3 প্রকার বুদ্ধি কি, এই 3 প্রকার বুদ্ধি আমরা কিভাবে জানবো? ফার্স্ট যেটা আছে আমাদের জৈবিক যে বুদ্ধি, সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা ব্যক্তির, যে কেউ হতে পারে, প্রত্যেকটা ব্যক্তির যে অভিযোজন প্রক্রিয়া রয়েছে, মানে অ্যাডাপ্টেশন যেটাকে বলি আমরা, এটাকে আমরা অভিযোজন করতে আমাদের যে একটা প্রয়োজন হচ্ছে আর কি। তো সেই অ্যাডাপ্টেশন বা অভিযোজন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপর সব থেকে গুরুত্ব আরোপ করে হচ্ছে আমাদের জৈবিক যে ক্ষমতা, জৈবিক যে বুদ্ধি, তার অনুকূল এবং প্রতিকূল যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গেই আমাদের মানিয়ে নেওয়া, অ্যাডাপ্টেশন করে নেওয়া। ঠিক আছে, আমাকে অভিযোজন করতে যে ক্ষমতাটার প্রয়োজন হচ্ছে, সেই প্রয়োজনটাই বা সেই বুদ্ধিটাই হচ্ছে আমার জৈবিক বুদ্ধি। 2 নম্বর বলেছি মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক বুদ্ধি হচ্ছে একটা সামাজিক, সহজাত, হ্যাঁ, এটা একটা আমার মনের মধ্যে, মানে মেন্টাল বলা যেতে পারে, মানসিক ক্ষমতা আর কি। মন দিয়ে আমরা কোনো কিছু ভাবি, কল্পনা করি, চিন্তা করি, ঠিক আছে। তো এটা নিয়ে একজন সাইকোলজিস্ট, যার নাম হচ্ছে টারম্যান, সে কি বলছে, বুদ্ধি হচ্ছে বিমুক্ত চিন্তন করার ক্ষমতা, অ্যাবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ability to carry abstract thinking। তাহলে টারম্যানের মতে কি বলছে, অ্যাবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যে বিমুক্ত চিন্তন করার যে ক্ষমতা, সেই বিমুক্ত চিন্তন ক্ষমতাটাকে বলা হচ্ছে কি বুদ্ধি। এই কার্যকারী বুদ্ধিটা কি সেটা আমরা জানবো। কার্যকারী বুদ্ধি হচ্ছে আমাদের যেটা ব্যবহার বা প্রকাশের উপর সব থেকে গুরুত্ব আরোপ করা হবে। ব্যবহার করতে গিয়ে যেটা আমার লাগবে, মানে আমার কোনো একটা কাজ, আমি যত প্র্যাকটিক্যালি কোনো কাজ করছি বা আমার কোনো হাতের কাজ করছি, প্রয়োগ করছি, তো সেই ব্যবহার বা প্রকাশ করতে বা প্রয়োগ করতে আমার যে বুদ্ধিটার প্রয়োজন হচ্ছে, সেই বুদ্ধিটাকে বলছি আমরা কার্যকারী বুদ্ধি। এটা সম্বন্ধে পিরন, PIERON, পিরন তিনি কি বলছেন না, পিরনের মতে যে বুদ্ধি হচ্ছে একটা মানসিক প্রক্রিয়াভুক্ত নয়, এটা কিন্তু একটা বহিঃপ্রকাশ, যেটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ আচরণের একটা মান, নির্দিষ্ট শর্ত সাপেক্ষ। তার মধ্যে মানে সবার ক্ষেত্রে কিন্তু একরকম নয় এটা। আমি হয়তো সাইকোলজি পড়াচ্ছি, আমার থেকে বেটার কেউ পড়াতে পারে বা আমার থেকে খারাপও কেউ পড়াতে পারে। এই যে প্রকাশ করছে আমার যে কার্যক্ষমতা, ক্যাপাসিটি, প্রতিটা মানুষের ম্যান টু ম্যান এটা ভ্যারি করে, এক একজনের এক এক রকম ক্যাপাসিটি, যে কারণে এই কার্যকরী ক্ষমতাটা কিন্তু এক একজনের এক এক রকম, এবং এটা সেটা কি বলছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষ আচরণের মান। এরপর আমরা এই যে বুদ্ধির সংজ্ঞাগুলো, জৈবিক, মনস্তাত্ত্বিক, যে কার্যকারী, 3 প্রকার বুদ্ধির কথাগুলো বললাম, এই বুদ্ধিগুলোর উপর ভিত্তি করে টারম্যান বুদ্ধির সংজ্ঞাগুলোকে কিছুটা
নিম্নলিখিতভাবে বলতে গেলে ব্যাখ্যা করেছেন। ফার্স্ট হচ্ছে বলছে অভিযোজন ক্ষমতা, অভিযোজন ক্ষমতা অ্যাডাপশন বলছে এখানে। অভিযোজন ক্ষমতাটা কি না, এখানে স্ট্রান STERN স্ট্রান সে কি বলছে, তার মতে অ্যাডাপ্টেশন বলতে বোঝাচ্ছে যে নতুন পরিস্থিতি এবং তার সাথে আমার যে সমস্যা, সেই সমস্যা সমাধানের সঙ্গে মানসিক যে অভিযোজন, সেই মানসিক অভিযোজনের ক্ষমতাটাকে বলা হচ্ছে কি অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেশন। মানে আমাকে কোনো একটা জায়গায় নতুন এনভায়রনমেন্ট পরিবেশ, সেই নতুন পরিবেশে আমাকে মানিয়ে নিতে হচ্ছে, নতুন পরিস্থিতিতে আমাকে প্রবলেম সলভ করতে হচ্ছে, সেই সমস্যাটার সমাধান করতে হচ্ছে, তার সঙ্গে আমার যে মানসিক যে অভিযোজন যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই হচ্ছে আমার বুদ্ধি। সেকেন্ড হচ্ছে শিখন ক্ষমতা, 2 নম্বর হচ্ছে শিখন ক্ষমতা। এখানে বলছে শিখন এক একটা স্টুডেন্ট বলো বা এক একটা ব্যক্তি বলো, প্রত্যেকের কিন্তু শিখন ক্ষমতা এক নয়, এক একজনের শিখন ক্ষমতা একরকম। কেউ খুব দ্রুত শিখতে পারে, আবার কেউ অনেক ধীরে 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 বসে মেজে শেখে। তাহলে এখানে আমাদের বাকিংহাম তার মতে সে কি বলছে, বাকিংহামের মতে সে কি বলছে এখানে শিখন ক্ষমতা বলতে, তার মতে বলছে ইন্টেলিজেন্স ইজ দ্য লার্নিং অ্যাবিলিটি, যে বুদ্ধি হচ্ছে কি শিখন ক্ষমতার একটা বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। কি বলা হচ্ছে যে বাকিংহামের মতে ইন্টেলিজেন্স ইজ দ্য লার্নিং অ্যাবিলিটি। লার্নিং অ্যাবিলিটি এটা হচ্ছে বাকিংহামের মত। বাকিংহাম বলেছে, তার যে উক্তি, সেই উক্তিটা বলা হচ্ছে বুদ্ধি হচ্ছে যে আমার নতুন কিছু অর্জন করা বা নতুন কিছু শেখা, সেই শিখন ক্ষমতাটাকেই বলা হচ্ছে বুদ্ধি। নাম্বার 3 বিমূর্ত চিন্তন করার ক্ষমতা, বিমূর্ত চিন্তন ক্ষমতা। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই বিমূর্ত চিন্তন ক্ষমতাটা কি না, এখানে ব্যক্তির বুদ্ধির যে পরিমাপটা, সেটা নির্ভর করে সে কি পরিমাণ বিমূর্ত চিন্তন ক্ষমতার অধিকারী, মানে সে কি পরিমাণে বিমূর্ত চিন্তন করতে পারছে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। সবার ক্ষেত্রে কিন্তু সেটা এক হবে না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। ঠিক আছে, এই বিমূর্ত চিন্তন ক্ষমতা টারম্যান বলছে যে ব্যক্তির ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সেটা তার এক একজন এক এক রকম ভাবে সেটা করতে পারে, বা তার পরিপ্রেক্ষিতে সে কি চিন্তা করছে, মানে কোনো একটা সহজ বিষয় হলে সেটা একরকম হবে, আর যদি জটিল বিষয় হলে সেটা একরকম হবে। সেই জন্য এই বিমূর্ত চিন্তন ক্ষমতা কিন্তু এক একজন এক এক রকম ক্ষমতার অধিকারী, সেটাই বলা হচ্ছে এখানে। এবারে এই বুদ্ধি নিয়ে কিছু স্পেশাল যে বা জেনারেল কিছু ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলো বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে, আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে বুদ্ধির যে বৈশিষ্ট্য সেগুলো কি, মানসিক ক্ষমতা, মেন্টাল অ্যাবিলিটি। নাম্বার 2 যদি বলা হয়, বলছে এটা একটা সহজাত ও অর্জিত, মানে এটা আমাদের অর্জন করতে হয়, এটাকে কি করতে হচ্ছে, অর্জন করতে হচ্ছে এই বুদ্ধিটাকে। এবং এর যে বিকাশটা, এই যে বুদ্ধির বিকাশ, সেটা আমাদের বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হবে। না আমরা এখানে যদি দেখি, প্রথম 5 থেকে 10 বছর বা তার আগে
যদি প্রথম 5 বছরের কথায় যদি বলা হয় 0 to 5 ইয়ার্স, 0 থেকে 5 বছর যখন একটা শিশুর বয়স হয়, এই যে বয়স, এই বয়সে তার বুদ্ধির যে বিকাশ সেটা কিন্তু খুব দ্রুত ঘটবে প্রথম 5 বছর বয়সে। এরপর তার বয়স যখন 5 থেকে 10 হবে, 5 থেকে 10 বছর, তার কিন্তু বুদ্ধির বিকাশটা অতটা থাকবে না, কিছুটা হলেও স্থির হবে, মানে কমে যাবে আর কি, সামান্য হলেও হ্রাস পাবে। মানে প্রথম 5 বছর যেটা হচ্ছিল সেটা কিন্তু নেক্সট 5 to 10 ইয়ার্সের ক্ষেত্রে কিছুটা হলেও কমে যাবে। এরপর 11 থেকে 15 বছর তার বয়স, 11 to 15, যেটাকে আমরা কি বলি, বয়স সন্ধিকাল। বয়স সন্ধিকাল, এই যে বয়সটা, এই বয়স সন্ধিকালে কি বলছে না, এই বয়স সন্ধিকালে তার বুদ্ধির যে বিকাশ সেটা কিছুটা হলেও আবার দ্রুত হয়ে যাবে। মানে প্রথম 5 বছর পরে যেমন দ্রুত হয়েছিল, ঠিক কিছুটা হলেও ওই যে 5 থেকে 10 বছরে কমে গেছিল, আবার এই অ্যাডোলেসেন্স যখন আসছে, বয়স সন্ধিকাল যখন আসছে, তখন কিন্তু কিছুটা হলেও আবার বেড়ে যাচ্ছে। এরপর নেক্সট 15 থেকে 20 বছর বয়স, তখন কিন্তু তার বুদ্ধির বিকাশটা আর হচ্ছে না সেইভাবে, মানে স্থির বলা যেতে পারে। এই সময় খুব একটা দ্রুত বৃদ্ধি পায় না, এই সময় বুদ্ধিটা কিছুটা হলে স্টপ হয়ে যায় বলছে, খুব একটা হয় না, দেখা যায় না। এবং এরপর লাস্ট 20 to 45 ইয়ার্স, 20 থেকে 45 বছর যখন তার বয়স হচ্ছে, তখন সেই বুদ্ধি আস্তে 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 ধীরে 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 লোপ পেতে শুরু করছে। এরপর আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন ক্লাসিফাই গুলো কি রয়েছে। নাম্বার 5, শ্রেণীভেদ। আচ্ছা, এইখানে বুদ্ধিকে আমরা মূলত 3টি শ্রেণীতে ভাগ করব, এবং সেটা করেছে কে, থর্নডাইক। থর্নডাইক বুদ্ধিকে এখানে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। এই প্রত্যেকটা বুদ্ধি কি আমাদের জানতে হবে। নাম্বার 1, মূর্ত। নাম্বার 2, বিমূর্ত। আর নাম্বার 3 হচ্ছে সামাজিক। এই 3 প্রকার বুদ্ধিটা কি আমাদেরকে জানতে হবে এবং আলোচনা করতে হবে। যে থর্নডাইক এই 3 প্রকার বুদ্ধি সম্বন্ধে কি বলেছেন, তার মতামতটা কি, এখানে তিনি যে ভাগটা দিয়েছেন সেটা কি। ফার্স্ট যেটা মুক্ত বুদ্ধি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের হাতে কলমে, মানে আমরা কোনো কিছু কাজ হাতে শিখি না, হাতের কাজ বলি না, হাতে কলমে প্র্যাকটিক্যালি হয় না। তো সেই হাতে কলমে বা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের বিভিন্ন যে যন্ত্রগুলো রয়েছে, সেই যন্ত্রের যে কাজগুলো, সেগুলো করতে গেলে আমাদের যে বুদ্ধির প্রয়োজন হয়, সেই বুদ্ধিটাকে বলা হচ্ছে মূর্ত বুদ্ধি। এরপর নেক্সট বিমূর্ত বুদ্ধি, যেখানে আমরা বিভিন্ন ভাষার ব্যবহার করতে পারবো, বিভিন্ন সংখ্যার ব্যবহার করতে পারবো, চিন্তা করতে পারবো, কল্পনা করতে পারবো, কোনো কিছু বিষয়কে বা টপিককে যুক্তি দিয়ে বোঝাতে পারবো। এই সমস্ত দিকগুলো যখন আমাদের পরিচালনা করতে গেলে যে প্রকার বুদ্ধির প্রয়োজন হয়ে থাকে, সেই বুদ্ধিটাকে বলা হচ্ছে বিমূর্ত বুদ্ধি। এক্সাম্পল আগেই বলে দিয়েছি, ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, যেমন গাণিতিক সমস্যার সমাধান হতে পারে এক্সাম্পল। নাম্বার 3 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে সামাজিক বুদ্ধি। এই সামাজিক বুদ্ধিটা কি, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে সামাজিক যে পরিবেশ, সেই সামাজিক পরিবেশে আমাদের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো করতে হচ্ছে, সেই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো করতে গিয়ে আমাদেরকে যে বুদ্ধিটার প্রয়োজন হচ্ছে, সেই বুদ্ধিটাকেই বলছি আমরা সামাজিক বুদ্ধি। মানে আমাদের ধরো পরিবেশের মধ্যে কালচারালি আমার বড় জ্যেষ্ঠ যারা, তাদেরকে বা গুরুদেব, গুরু যারা রয়েছে তাদেরকে প্রণাম করা বা তাদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, এইগুলোর জন্য আমাদের সকলের সঙ্গে মিলেমিশে যে কাজ করার যে ক্ষমতা, এই বুদ্ধিটাই হচ্ছে আমাদের সামাজিক বুদ্ধি। টারম্যান সে এখানে আমাদের আইকিউ যে শ্রেণীবিভাগটা দিয়েছিল,
মানে তার যে বুদ্ধির যে বন্টন আর কি, সেই বন্টন সম্বন্ধে আমরা জানবো। এখানে আইকিউ শব্দের ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েন্টস। ইন্টেলিজেন্স কোয়েন্টেন্ট, কোয়েন্ট হচ্ছে QUAINT, ইন্টেলিজেন্স কোয়েন্ট QU, বোর্ডে লিখে দিচ্ছি। তাও ফুল ফর্মটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে আইকিউ ফুল ফর্ম কি। ইন্টেলিজেন্স এটা হচ্ছে আইকিউ এর ফুল ফর্ম, ঠিক আছে। এরপর আরেকটা ছক হবে, এটা ছকে তোমরা সাজিয়ে নেবে পরপর, ঠিক আছে। ক্লাসিফিকেশন মানে শ্রেণীভেদ, পার্সেন্টেজের একটা চিহ্ন দিতে পারো, এখানে লিখে দিতে পারো বা শতকরা ভাগ। এবারে আমরা আমাদের যে আইকিউ গুলো রয়েছে, কোন 140 থেকে শুরু করে 69 অবধি, গ্রেটার দ্যান 140, লেস দ্যান 69 বা 70 এর কম, এর উপর ভিত্তি করে কোন বয়সে কত পার্সেন্টেজ রয়েছে, মানে প্রত্যেকটার পার্সেন্টেজগুলো কত। এবং যদি বলা হয় যে আমাদের যে বুদ্ধির যে শ্রেণীবিভাগ রয়েছে, সেখানে আমরা যদি দেখা হয়, মানে ম্যাক্সিমামটাই দেখবে গড় বুদ্ধি সম্পন্ন শিশুর সংখ্যাটাই বেশি রয়েছে সব থেকে। গড় বুদ্ধি সম্পন্ন বলতে এখানে অ্যাভারেজ যে স্টুডেন্টগুলো হয় সাধারণ, যার পরিমাণটা সব থেকে বেশি 48% মতো। আর যদি দেখা হয় গিফটেড যে স্টুডেন্ট রয়েছে 140-এর উপর আইকিউ যাদের, তাদের পরিমাণটা বা যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুবই কম রয়েছে, মাত্র 1.5% মতো। আর যদি আমরা একদম 70-এর নিচে যদি যাই, যেখান থেকে অত্যন্ত ধীর বলতে পারি, মানে ধীর তো ঠিক না, এটা মানে মেন্টাল ডিস্টার্ব বলা হয়, মানসিক প্রতিবন্ধী টাইপের আর কি, মেন্টাল রিটার্ড, তাদের পার্সেন্টেজটাও কিন্তু খুব কম, বা 2.5% মতো রয়েছে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট আমরা 140 দিয়ে স্টার্ট করবো। 140-এর ওপরে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের পার্সেন্টেজ কত বলেছিলাম আমি? 1.5%, 1.5%। এবং এরা হচ্ছে কি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, এদেরকে আমরা বলছি অত্যন্ত মেধাবী। আর এদেরকে বলা হচ্ছে গিফটেড স্টুডেন্ট, ইংলিশ টার্মগুলো লিখে নেবে, গিফটেড। এরপর 140, তার নিচের যে অ্যাভারেজ যেটা হচ্ছে 120 থেকে 139, 120 থেকে 139, এই স্তরের মধ্যে কত পার্সেন্টেজ এবং তাদেরকে কি বলা হয় না, এরা হচ্ছে সুপিরিয়র, উচ্চ মেধা সম্পন্ন, উচ্চ মেধা সম্পন্ন। আর এদের যে পার্সেন্টেজ সেটা কত? 11%। আর এদেরকে কি বলা হলো? সুপিরিয়র। ঠিক আছে, এরা হচ্ছে সুপিরিয়র। এবার আমরা জানবো 110 থেকে 119, 110 থেকে 119, এই যে আইকিউ এর যে গড়, এরা হচ্ছে মেধাবী, অ্যাবাভ অ্যাভারেজ, মেধাবী স্টুডেন্ট। এদের পার্সেন্টেজ আরেকটু বেশি, 18%। এরা হচ্ছে অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাভারেজ কিছু হয়, অ্যাভারেজ স্টুডেন্ট। 110-এর নিচে, মানে 109 থেকে 9 অবধি যারা রয়েছে, 90 থেকে 109-এর মধ্যে বা 100-এর মধ্যে যারা রয়েছে, তারা হচ্ছে সাধারণ গড় বুদ্ধি সম্পন্ন। এর পরিমাণটা সব থেকে বেশি, সাধারণ বুদ্ধি সম্পন্ন। এটা সব থেকে বেশি রয়েছে এই পার্সেন্টেজটা। এটা আমাদের সব থেকে বেশি বলতে পার্সেন্টেজ হিসাবে যদি যাওয়া যায়, তাহলে এটা হচ্ছে 48%, 80 to 89, 80 to 89
যারা আরেকটু নিচের দিকে যাবে, মানে অল্প বুদ্ধি সম্পন্ন। অল্প বুদ্ধি সম্পন্ন, এদের পার্সেন্টেজটা আরেকটু কম হবে, 14% মতো, 14%। এরপরে আমরা একটা আসবে 79, মানে 70 to 79, আর একটা 70-এর নিচে, লেস দ্যান 70 করে দিতে পারো। আচ্ছা, এই 70 to 79 এরা হচ্ছে খুবই অল্প বুদ্ধি সম্পন্ন, খুব বুদ্ধি সম্পন্ন। আর একটা হচ্ছে লেস দ্যান 70 বলেছি, মানে একদম 70-এর নিচে, যাদেরকে বলা হয় মানসিক প্রতিবন্ধী। এদের দুটোর পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে এটা হচ্ছে একটা 5% আর একটা 2.5%। এবারে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে এটাকে শতকরাতে যদি দেখা হয় তাহলে এটা আসবে আমার 100%। এই হচ্ছে আমার ডারউইন কর্তৃক যে বুদ্ধির আমাদের ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা এখানে করে দেওয়া হলো। এই ক্লাসিফিকেশনটা তোমরা ভালো করে মনে রাখবে, মানে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের মাস্ট আসতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু। এরপর আরো কিছু পয়েন্ট আছে বুদ্ধির সংজ্ঞার, বা সেগুলো কি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। নাম্বার 6 কি পয়েন্ট আছে, বুদ্ধি এবং যৌনতার মধ্যে পার্থক্য। বলছে যে যৌনতার মধ্যে পার্থক্য বলতে এখানে দেখবে পুরুষদের তুলনায় নারীদের কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন কোনো কাজে হয়তো পুরুষরা খুবই পারদর্শী, আবার কোনো কাজে দেখবে নারীরা খুব পারদর্শী। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি যে সংখ্যাবাচক ক্ষমতা, কোনো কিছু স্থান সম্বন্ধে, মানে যেটাকে কি বলি স্থানিক ক্ষমতা, সংখ্যাবাচক ক্ষমতা, স্থানিক ক্ষমতা, কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে পুরুষদের পারদর্শিতা খুবই ভালো হয়, মানে তাদের যে পারফরমেন্সটা নারী অপেক্ষা খুবই ভালো হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবে পুরুষ অপেক্ষা নারীদের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে ভাষার উৎকর্ষতা, বাচনিক ক্ষমতা, কল্পনা করা, স্মৃতি, এইগুলো দেখবে মানে যারা নারী রয়েছে আর কি, মহিলা রয়েছে, তাদের যে পারফরমেন্স, মানে তাদের যে পারদর্শিতা, সেটা কিন্তু পুরুষদের অপেক্ষা খুবই ভালো হয়। যে কারণে বলা হচ্ছে যে বুদ্ধি বা যৌনতার মধ্যে কি একটা ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের বুদ্ধি সম্বন্ধে আলোচনা করা আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধির সঙ্গে জাতিগত পার্থক্য রয়েছে, বলছে একটা বুদ্ধি ও জাতিগত পার্থক্য। আচ্ছা, এখানে জাতির কথা কেন আসছে বলি, কারণ হচ্ছে আমরা প্রাচীনকালে যদি দেখা হয়, মানে আমেরিকার কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ যারা রয়েছে, ঠিক আছে, যারা শ্বেতাঙ্গ মানে যারা সাদা চামড়ার মানুষ, তারা কিন্তু কালো চামড়ার মানুষদেরকে ঘৃণা করে। তো এই তারা সবসময় নিজেদেরকে মনে করে যে তারা কৃষ্ণাঙ্গের তুলনায় খুবই অত্যন্ত বুদ্ধিসম্পন্ন, উচ্চ মেধা সম্পন্ন, তাদের কার্যাবলীর ক্যাপাসিটি সমস্ত কিছু সমস্ত দিক থেকে তারা অত্যন্ত উন্নত। আবার অনেক সময় দেখবে আমাদের এসসি এসটি মানে ওবিসি আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত শিশু রয়েছে আর কি, শিডিউল কাস্ট শিডিউল টাইপ, মানে যেগুলো শিক্ষার আলোতে যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, ঠিক আছে, তারা কি হয় না, তারা দেখবে অনেক সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে একটা হ্যামলেট এরিয়া বা বিচ্ছিন্ন অঞ্চলে। তো সেখানে দেখবে যে তারা শিক্ষার আলোতে আসতে না পারার ক্ষেত্রে তাদের মধ্যে যে আইকিউ এর যে পরিমাণ, যেটা আমাদের পার্থক্যের মধ্যে পড়তে পারে, যে তারা এক রকমের ধীর সম্পন্ন বা তারা অত্যন্ত গিফটেড যে স্টুডেন্ট রয়েছে তাদের থেকে দেখবে তারা হয়তো
অতটা হয়তো পারছে না, খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারছে না, বা তারা শিক্ষার আলোয় এসে পৌঁছতে পারছে না। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমাদের এই পার্থক্যটা দেখা দিতে পারে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রুততা। দ্রুততা, স্পিড, সময়ের মধ্যে দ্রুত সমস্যার যে সমাধান সেটা কি সবাই করতে পারবে? আমি একটু আগে বলছিলাম যে তোমাদের অত্যন্ত গিফটেড স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, খুব অল্প বুদ্ধি সম্পন্ন, মানসিক প্রতিবন্ধী, তা গিফটেড স্টুডেন্ট আর একজন মেন্টাল রিটায়ার্ড যে স্টুডেন্ট, তাদের মধ্যে কার্য যে ক্যাপাসিটি সেটা কিন্তু সমান নয়, কিন্তু এক একজনের কাজ করার ক্ষমতা কিন্তু এক এক রকম। তো সে কারণে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ দ্রুত সমস্যা সমাধানের জন্য মেধাবী শিক্ষার্থী সাধারণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী অপেক্ষা খুব দ্রুত সমস্যার সমাধানে সক্ষম হয়ে থাকে। ঠিক আছে, এই কারণে এখানে দ্রুততা বা স্পিডের কথাটা বলা হচ্ছে। ঠিক আছে।